পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপ মায়ে অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল: গণেশ, কার্তিক, পার্বতী। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলছে। তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বার করেছেন। উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেকটা কমেছে, কিন্তু বনেদি ঘর। বরপক্ষ থেকে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চেয়ে বসল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই সম্মত হলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বাঁধা দিয়ে, বিক্রয় করে অনেক চেষ্টাতেও 1,000-6,7 বাকি রইল। এদিকে বিবাহের দিন এসে গেছে। অবশেষে বিবাহের দিন নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল, কিন্তু সময় মতো সে উপস্থিত হলো না। বিবাহ সভায় একটা তুমুল গন্ডগোল বেঁধে গেল। রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, এই শুভ কার্য সম্পন্ন হয়ে যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব। রায় বাহাদুর বললেন, টাকা হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরে, গহনা পরে, কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে। ভাবী শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মাচ্ছে তা বলা যায় না। ইতিমধ্যে একটু সুবিধা হলো। বর হঠাৎ তার পিতৃদেবের অবাধ্য হয়ে উঠল। সে তার বাবাকে বলে বসল, বাবা, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করতে এসেছি, বিবাহ করে যাব। বাবা যাকে দেখলেন তাকেই বললেন, দেখেছেন মশাই, আজকালকার ছেলেদের ব্যবহার। দু একজন প্রবীণ লোক ছিল, তারা বলল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নেই, কাজেই। বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায় বাহাদুর হতোদ্যম হয়ে বসে পড়লেন। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দভাবে সম্পন্ন হয়ে গেল। শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাবা চোখে জল রাখতে পারলেন না। নিরু জিজ্ঞাসা করল, তারা কি আমায় আর আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা, আমি তোমাকে নিয়ে আসব। রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে পান, কোনোদিন বা দেখতে পান না। কুটুম্ব গৃহে এমন করে অপমান তো আর সহ্য করা যায় না। রামসুন্দর স্থির করলেন, যেমন করেই হোক টাকাটা শোধ করে দিতে হবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করতে হচ্ছে। এদিকে শ্বশুরবাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা লাগাচ্ছে। পিতৃগৃহের নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে অশ্রু বিসর্জন করা তার রোজকার কাজের মধ্যেই দাঁড়িয়েছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। যদি কেউ বলে, আহা, কি শ্রী, বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়। শ্রী তো খালি যেমন ঘরের মেয়ে তেমনই তো শ্রী হবে। এমনকি
বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দয়াপরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে, শাশুড়ি বলে, ওই ঢের হয়ে যাচ্ছে। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পেত। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নেই, ফাঁকি দিয়ে প্রবেশ করেছে। বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে। তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সে কথা তাদের কাছে গোপন রাখলেন। স্থির করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবেন। এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর আগে এ কথা ছেলেরা জানতে পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। সকলে এসে কেঁদে পড়ল। বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কারো বা সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো। বাড়ি বিক্রয় স্থগিত হলো। তখন রামসুন্দর নানা স্থান থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। এমন হলো যে সংসারের খরচ আর চলে না। নীরু বাপের মুখ দেখে সব বুঝতে পারে। বৃদ্ধের পাকা চুল, শুকনো মুখ, সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ে। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেহাই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করতেন, তখন বাপের বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত। সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাবার জন্য নীরু অত্যন্ত অধীর হয়ে উঠেছে। বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না। একদিন রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে যাও না। নিশ্চয়ই নিয়ে যাবো মা, নিশ্চয়ই নিয়ে যাব। কিন্তু তার কোনো জোর নেই। নিজের কন্যার উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে। এমনকি কন্যাকে দেখাও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয়। সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটি বলার মুখ থাকে না। কিন্তু মেয়ে আপনি বাড়ি আসতে চাইলে বাবা তাকে না এনে কেমন করে থাকে? তাই বেআইয়ের কাছে সে সম্বন্ধে দরখাস্ত পেশ করার আগে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করে যে 3,000 টাকা সংগ্রহ করেছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেআইয়ের কাছে গিয়ে বসলেন। প্রথমে হাসি মুখে পাড়ার খবর পাড়লেন। হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গিয়েছে, তার আদ্যপান্ত বিবরণ বললেন। নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যা, বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি ও নবীন মাধবের কুখ্যাতি করলেন। শহরে একটা নতুন ব্যামো এসেছে, সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন। অবশেষে হুঁকোটা নামিয়ে রেখে কথায় কথায় বললেন, হ্যাঁ বেআই, এই সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি অমনি এই হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে আর মনে থাকে না। আর ভাই বুড়ো হয়ে পড়েছি। এমনই এক দীর্ঘ ভূমিকা করে পাঁজরে 3খানি হাড়ের মতো সেই 3খানি নোট যেন অতি সহজে, অতি অবহেলে বার করলেন। সবে মাত্র 3,000 টাকার নোট দেখে রায়বাহাদুর অট্টহাস্য করে উঠলেন। থাক বেআই থাক, ওতে আমার আর কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে বললেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনার প্রস্তাব কারো মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবলেন, সে কেবল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহত ভাবে
অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদু স্বরে কথাটা পারলেন। রায় বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করে বললেন, না, সে তো এখন হচ্ছে না। এই বলে কর্ম উপলক্ষে স্থানান্তরে চলে গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কম্পিত হাতে কয়খানি নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে কন্যার উপর দাবি করতে পারবেন ততদিন আর বেয়াই বাড়ি যাবেন না। বহুদিন গেল। নিরুপমা লোকের ওপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো, কিন্তু তবুও তিনি গেলেন না। আশ্বিন মাস আসলো। রামসুন্দর বললেন, এবার পুজোর সময় মাকে ঘরে আনবই, নইলে আমি। খুব একটা শক্ত রকম শপথ করলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর যাত্রার উদ্যোগ করলেন। 5 বছরের এক নাতি এসে বলল, দাদা দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন থেকে তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে, কিন্তু কিছুতেই তার মেটার উপায় হচ্ছে না। 6 বছরের এক নাতনি এসে সরোদনে বলল, পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো তার একখানিও ভালো কাপড় নেই। রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন। রায় বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হবে, তখন তার বধূগণকে অতি যৎ সামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যেতে হবে। এ কথা স্মরণ করে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন, কিন্তু তাতে তার কপালের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয়নি। দৈন্যপীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তার বেয়াই বাড়িতে প্রবেশ করলেন। আজ তার সে সংকোচ ভাব নেই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হয়ে গিয়েছে, যেন নিজের গৃহে প্রবেশ করছেন। শুনলেন রায় বাহাদুর ঘরে নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর কন্যার সঙ্গে সাক্ষাৎ করলেন। আনন্দে 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাপও কাঁদে, মেয়েও কাঁদে। দুজনে কেউ আর কথা বলতে পারে না। এমন করে কিছুক্ষণ গেল। তারপর রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোলমাল নেই। এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার 2টি ছোট ছেলে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করল। পিতাকে বললেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে। তোদের জন্যে আমি কি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে? রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন। ছেলেরা কিছুতেই না জানতে পায় তার অনেক ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারা জেনেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন। তার নাতি তার 2 হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল, দাদা দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? মাথা নিচু করে রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে বলল, পিসিমা পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? বাবা, তুমি যদি আর 1 পয়সাও আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বলল। ছি মা, ছি 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 ছি, এমন কথা বলতে নেই মা। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তোর বাপের অপমান, তোরও অপমান। টাকা যদি দাও তবেই অপমান বাবা। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী 2 টাকা চান না। তাহলে তোমাকে যে যেতে দেবে না মা। না তাই তো কি করবো বলো?
তুমি আর নিয়ে যেতে চেও না বাবা। রামসুন্দর কাঁপা কাঁপা হাতে নোট বাঁধা চাদরটা কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়ে চলে গেছেন, সে কথা গোপন রইল না। কোনো স্বভাব কৌতূহলী দ্বার লগ্নকর্ণ দাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনে তার আক্রোশের সীমা রইল না। নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গিয়েছে এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয়, এই অজুহাতে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া উপস্থিত হলো, কিন্তু সেজন্যে তার শাশুড়িকে সম্পূর্ণরূপে দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নেই, আহারের নিয়ম নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন যে তাদের একবার মুখ খুলে স্মরণ করিয়ে দেওয়া, তাও সে করত না। সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করে বাস করছে, এই সংস্কার তার মনে বদ্ধমূল হয়েছিল। কিন্তু এরূপ ভাবাটাও শাশুড়ি সহ্য হতো না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখতেন, তবে শাশুড়ি বলতেন, দেখো দেখো দেখো, নবাবের বাড়ির মেয়ে কি না, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। দেখো না, দেখো কিরকম ছিঁড়ি হচ্ছে, একবার দিন দিন যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হয়ে উঠল, তখন শাশুড়ি বললেন, ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলল, মা, বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। কেবল বাপের বাড়ি যাওয়া ছাল। কেউ বললে বিশ্বাস করবে না। যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হলো, সেই দিন প্রথম ডাক্তার দেখল এবং সেই দিনই ডাক্তারের দেখা শেষ হলো। বাড়ির বড় বউ মরেছে। খুব ধুমধাম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরদেরও তেমনি একটা খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধও কেবল রায়বাহাদুরদের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় এতে তাদের কিঞ্চিত ঋণও হয়েছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেওয়ার সময় তার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হয়েছে, সকলেই তার বহুল বর্ণনা করল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে। রায়বাহাদুরের মহিষী লিখলেন, বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করেছি, অতএব অবিলম্বে ছুটি নিয়ে ফিরে এসো। এবারে 20,000 টাকা পণ নেব এবং হাতে হাতে আদায়।